শুধু কাজ করে এমন পাইথন কোড তো অনেকেই লেখে, কিন্তু এমন কোড যা কথা বলে? হ্যাঁ, আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে সাধারণ একটা কোডকে আরও পরিষ্কার, প্রফেশনাল আর সহলবোধ্য করে তোলা যায়। ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। একটা কোড কতটা প্রফেশনাল তার প্রথম ধাপই হল এর গঠন। একটা ভালো, পরিষ্কার কোড আর একটা জট পাকানো স্প্যাগেটির মতো কোড, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা এখানেই। আমাদের মনে রাখতে হবে, কোড কিন্তু শুধু কম্পিউটারের জন্য না, এটা মানুষের পড়ার জন্য। আর যখন কোডটা পরিষ্কারভাবে কমিউনিকেট করে, মানে এর উদ্দেশ্যটা সহজে বোঝা যায়, তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, আর অন্যদের সাথে মিলে কাজ করাটাও অনেক সহজ হয়ে যায়। তো একটা পরিষ্কার কোড লেখার জন্য আমাদের এর মূল ভিত্তিগুলো আগে বুঝতে হবে। চলুন তাহলে শুরু করা যাক ভেরিয়েবল আর ডেটা দিয়ে। আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা কি? সহজভাবে বললে এটা অনেকটা একটা লেবেল লাগানো বাক্সের মতো। ভাবা যায় একটা বাক্স যার একটা নাম আছে, আর তার ভেতরে আমরা বিভিন্ন রকম তথ্য বা ডেটা রাখি। এখন ওই যে বাক্সটার কথা বললাম, ডেটা টাইপ আমাদের বলে দেয় যে ওই বাক্সের ভেতরে ঠিক কী ধরনের জিনিস আছে। এটা কি কোনো সংখ্যা, নাকি কোনো লেখা, নাকি অন্য কিছু? এটাই হলো ডেটা টাইপের কাজ। পাইথনে সচরাচর কয়েক ধরনের ডেটা টাইপ ব্যবহার হয়। যেমন ধরুন ইন্টিজার বা ইন্ট, এটা হলো পূর্ণ সংখ্যা, যেমন 10 বা -50। তারপর আছে ফ্লোট বা ফ্লোট, মানে দশমিকওয়ালা সংখ্যা, যেমন 3.14। যে কোনো টেক্সট বা লেখাকে বলা হয় স্ট্রিং। আর হ্যাঁ বা না, মানে ট্রু বা ফলস বোঝানোর জন্য আছে বুলিয়ান। কিন্তু মাঝে মাঝে কনফিউশন হতে পারে, তাই না? যে একটা ভেরিয়েবলের ভেতরে আসলে কী ধরনের ডেটা রাখা আছে। এটা চেক করার জন্য পাইথনের একটা খুবই কাজের টুল আছে, আর সেটা হলো টাইপ ফাংশন। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ধরা যাক একটা গেমে প্লেয়ারের স্কোর রাখা হচ্ছে। আমরা লিখলাম স্কোর ইজ ইকুয়াল টু 100। এখন এই 100 তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? পাইথনে এটাকে বলা হয় ইন্টিজার। তো এখন যদি আমরা টাইপ অফ স্কোর লিখে চেক করি, তাহলে আউটপুট কি আসবে? পাইথন আমাদের পরিষ্কার বলে দেবে যে এটা একটা ইন্ট ক্লাস, মানে এটা একটা ইন্টিজার। আচ্ছা, এবার আরেকটা দেখি। ধরুন পাইয়ের মান। আমরা লিখলাম পাই ভ্যালু ইকুয়াল টু 3.14। এখানে যেহেতু দশমিক আছে, তাই এটা হলো একটা ফ্লোট। আর দেখুন, টাইপ ফাংশনও ঠিক তাই বলছে, এটাকে ফ্লোট হিসেবেই দেখাচ্ছে। আর শেষ উদাহরণটা হলো একটা নাম নিয়ে, যেমন ইউজার আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল টু অ্যালিস। এই যে কোটেশনের ভেতরে টেক্সটটা দেখছেন, এটাই হলো স্ট্রিং। এবং হ্যাঁ, পাইথনও এটাকে স্ট্রিং বা স্ট্রিং হিসেবেই চিনেছে। আশা করি এই সহজ উদাহরণগুলো থেকে ডেটা টাইপের বেসিক ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ তো আমরা দেখলাম ডেটা টাইপ। এবার কিছু কঠিন নিয়মের কথা বলা যাক। এগুলো এমন নিয়ম যা পাইথন নিজে খুব কড়াভাবে মানে। এগুলো না মানলে কোড কিন্তু এক লাইনও চলবে না। ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য মূলত 3টা নিয়ম আছে, যেগুলো ভাঙা যাবে না। 1, নামটা শুরু হতে হবে কোনো অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে। 2, নামের ভেতরে শুধু অক্ষর, সংখ্যা আর আন্ডারস্কোরই থাকতে পারবে। আর 3, নামটা পাইথনের কোনো রিজার্ভড কিওয়ার্ড, যেমন ইফ, ফর এসব হতে পারবে না। এইখানে দেখুন বাম দিকের নামগুলো কেন ভুল। সেকেন্ড আন্ডারস্কোর প্লেস, এটা একটা সংখ্যা দিয়ে শুরু হয়েছে, যা করা যাবে না। মাই ভেরিয়েবলে একটা হাইফেন আছে, পাইথন এটাকে বিয়োগ চিহ্ন ভাবে। আর ক্লাস, ওটা তো পাইথনের একটা নিজস্ব শব্দ, তাই এগুলো অবৈধ। কিন্তু ডান দিকে দেখুন, সেকেন্ড আন্ডারস্কোর প্লেস, মাই আন্ডারস্কোর ভেরিয়েবল, ক্লাস নেম, এগুলো সব নিয়ম মেনেই লেখা। তো কঠিন নিয়মগুলো তো আমরা জানলাম, কিন্তু ভালো কোড লেখা মানে শুধু নিয়ম মানা নয়। প্রফেশনাল প্রোগ্রামাররা কিছু স্টাইল গাইড বা প্রচলিত রীতি মেনে চলেন। এতে কোডটা অনেক বেশি গোছানো আর পড়ার জন্য সহজ হয়। এখানে একটা মজার জিনিস দেখুন, এই 3টে নামই কিন্তু পাইথনের নিয়ম অনুযায়ী একদম ঠিক, কিন্তু লেখার স্টাইলটা খেয়াল করুন। ইউজার স্কোর ছোট হাতের অক্ষরে, এটা একটা সাধারণ ভেরিয়েবল। ইউজার স্কোর সব বড় হাতের, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, মানে এর মান পরিবর্তন হবে না। আর ইউজার স্কোর, এই স্টাইলটা সাধারণত ক্লাসের নামের জন্য ব্যবহার হয়, মানে সিনট্যাক্স এক হলেও স্টাইল দিয়ে এর উদ্দেশ্যটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই টেবিলটা পুরো ব্যাপারটা এক জায়গায় নিয়ে এসছে। দেখুন, ভেরিয়েবল আর ফাংশনের জন্য আমরা ব্যবহার করি স্নেক আন্ডারস্কোর কেস, মানে ছোট হাতের অক্ষর আর শব্দগুলোকে আলাদা করতে আন্ডারস্কোর। কনস্ট্যান্টের জন্য ব্যবহার হয় স্ক্রিমিং স্নেক কেস, মানে সব কিছুই বড় হাতের। আর ক্লাসের জন্য ক্যামেল কেস, যেখানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ভালো নামকরণ শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নয়,
এটা আসলে একটা শিল্প। যখন একটা ভেরিয়েবলের নাম হয় কাস্টমার ইমেল, তখন কি আলাদা করে কমেন্ট লিখে বলার দরকার আছে যে এটা কিসের জন্য? না, নামটাই তো সব বলে দিচ্ছে। একেই বলা হয় সেলফ ডকুমেন্টিং কোড। কোড নিজেই নিজের ব্যাখ্যা দেয়। এই তুলনাটা দেখুন, তাহলে এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সি, এটা দেখে কি বোঝা যাচ্ছে? কিছুই না। আর অন্যদিকে আছে কাস্টমার ইমেল, এটা দেখা মাত্রই যে কেউ বুঝে যাবে এর কাজটা কি। আসল পার্থক্যটা এখানেই। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য, যে কোডটা আমরা লিখছি সেটা কি শুধু কাজ করছে, নাকি সেটা কমিউনিকেটও করতে পারছে? কারণ দিন শেষে কোডটা এমন হওয়া উচিত যা শুধু আজকের জন্যই নয়, ভবিষ্যতের জন্যও তৈরি, যেন অন্য কেউ বা আমি নিজেই কয়েক মাস পরে সে সহজে বুঝতে পারি